রয়েছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভালেন, Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্যপালের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা নেয়নি, যার ফলে রাজ্যের ৭০ লক্ষ চাষি ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন। গোটা দেশে চাষিরা ৯২,০০০ কোটি টাকা পেয়েছেন, কিন্তু বাংলার চাষিরা ১ টাকাও পায়নি। প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। Honorable Chief Minister, I'll read out. However, after laying a claim, we are doing enough. Yes, Madam Chief Minister, you made your governor read in the assembly 700 crores. Anyone who knows little bit of arithmetic knows it is not even 10% of 8,400 crores. What she said, I am quoting from the letter of the Honorable Chief Minister to Honorable Agriculture and Farmer Welfare Minister. However, we will be happy to provide benefits to the farmers under PM Kisan Nidhi scheme. Hold on. Why are you making a burden? After such a long interval, this is more than the period people spent in emergency in jail. Why has it taken you so long? I'll read further, the problem is more. And in that case, now comes the big catch, and the cat is out of the bag. Central government may transfer the requisite fund direct to the state government for further disbursement with full responsibility to the beneficiaries through the state government machinery. How could anyone write this? Such a heavy, large corruption has been put under the carpet with no case being registered. How could anyone, believing in transparency, in accountability, in the interest of farmers, and that the money reaches directly to the farmer? আমি জানি না রাজ্যপালগিরি করতে এসছে না দলবাজি করতে এসছে। উনি তো একটা দলের ক্যাডার হিসাবে কথাবার্তা বলছে, উনি এভাবে কথা বলতে পারেন না। ওনার ইতিহাস সম্বন্ধে ওনার ধারণা কম আছে। উনি এভাবে বলে কি করে? সরকারকে সে প্রেস মিট করে এইভাবে বলবে? এটা কোনোদিন এর আগে হয়েছে? সে রাজনৈতিক কথাবার্তা বলছে, যেন রাজনৈতিক একটা বিরোধী দলের নেতা হিসেবে সে রাজভবনটাকে ব্যবহার করছে, রাজ্যপাল পদটাকে ব্যবহার করছে। এটা আমার মনে হয় বাংলার মানুষ এটাও কিছুতেই সহ্য করবে না। তাকে আমরা কোনোভাবেই গুরুত্ব দিতে চাই না। সত্যিকারে কৃষকের স্বার্থে কিছু করে থাকে তো পার্লামেন্টে আলোচনার জন্য ভয় পেলে কেন? তারা পার্লামেন্টের ডিসকাশনটা আনলো না কেন? পার্লামেন্টে ভোটাভুটিটা করলো না কেন? এটা তো যা বলছে মানুষ কি এটা বুঝছে না? মানুষ বুঝছে গণতন্ত্র শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে, না গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করছে এরা। দীর্ঘ ৭ বছর আগে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হয় অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে যুবশ্রী কর্মপ্রার্থীরা রাস্তায় নেমেছে। যুবশ্রীরা যতদিন না পর্যন্ত নিজের অধিকার ও দাবি আদায় করতে পারছে, ততদিন নিজেদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি লাভের জন্য একের পর এক কর্মসূচি চালিয়ে যাবে এবং ভবিষ্যতে স্বেচ্ছা মৃত্যুর পথে যেতেও পিছপা হবে না দাবি কর্মপ্রার্থীদের। 2013 সালে মুখ্যমন্ত্রী যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা করে উৎসাহ ভাতা এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে কাজে নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ হওয়াতে যুবশ্রী কর্মপ্রার্থীগণ একের পর এক কর্মসূচিতে নামে। অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয়, শ্রম দপ্তরের প্রধান কার্যালয়, এমনকি মাননীয় শ্রমমন্ত্রী ও স্বয়ং মুখ্যমন্ত্রীকেও বহুবার স্মারকলিপি প্রদান করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ভাতা নয়, চাকরি চাই, দিদি আপনার প্রতিশ্রুতি অবিলম্বে পালন করুন ইত্যাদি স্লোগান তুলে নদিয়ার জেলা শাসক দপ্তরের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি এবং সর্বশেষে জেলা শাসক ও শ্রম বিভাগে স্মারকলিপি প্রদান করা হয়। খুব শীঘ্রই বিভাগীয় আধিকারিকরা উক্ত বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
জেরে কলেজ বিশ্ববিদ্যালয়ে এবার 9 মাসের শিক্ষাবর্ষ। মঙ্গলবার কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার বেঁধে দিল ইউজিসি। 31 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। সেমিস্টার নিতে হবে মার্চ এবং অগস্টে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে জানান, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেই রিপোর্টেকেই সম্মতি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসির গাইডলাইন অনুযায়ী 2021 সালের 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি ছুটি দিতে হবে। 2021 সালের 8 মার্চ থেকে 26 মার্চ প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। 27 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সেমিস্টার পরবর্তী ছুটি। ইভেন সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে 5 এপ্রিল থেকে। পরীক্ষা নেওয়া 9 আগস্ট থেকে চলবে 21 অগস্ট। 30 অগস্ট থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। তবে ইউজিসির এই গাইডলাইন জারির পরে এখনও রাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করোনা পরিস্থিতি কাটিয়ে ফের স্বাভাবিক বিদ্যুতের চাহিদা দাবি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন অফিস কাছারি বন্ধ থাকার জন্য মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত 5 মাস 22% বিদ্যুতের চাহিদা কমে গেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি দুর্গাপুজোর সামনে বিদ্যুৎ ঘাটতির কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারের পুজোয় 8714 মেগাওয়াট বিদ্যুৎ দেবে বিদ্যুৎ দপ্তর। যদিও পুজো কমিটিগুলো জানিয়েছেন এবছর করোনা পরিস্থিতিতে বড় জাঁকজমক করে পুজো তারা করবে না। প্রত্যেকবারের মতো এবারও বিদ্যুতের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, আনন্দে যাতে কোনো রকমের ঘাটতি না হয়, সেই জন্যই এমন সিদ্ধান্ত। আমরা করেছি, সেটা করেছি অন দ্য বেসিস অফ স্টেটমেন্ট গিভেন বাই ডিফারেন্ট ক্লাবস অ্যান্ড অর্গানাইজেশন, যে তারা বলেছে আমরা এবারে আগের মতন অত ভালো করে করবো না, কিন্তু আমরা প্রস্তুত থাকব। তারপরেও যদি কেউ সেই রকমভাবেই করে, কেউ বলেছে কম করব, কেউ বলেছে আলো জ্বালাবো কম, ইত্যাদি ইত্যাদি, বাট সেটা তো বলেছে মাত্র। তারপর দেখা গেল কিছু মেম্বার বললো না 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 না, ও পুজোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, আগের মতোই হবে। তখন তার আমরা বেঁচে আসতে পারি না। দিলে আমাদের প্রস্তুতিটা থাকবে সেই রকমই, কম নিলে কম নেবে। 8,414 মেগাওয়াট। এটা আমাদের একটা সময় আছে, কিন্তু এটা মেন ওই দিনটাই। ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার পক্ষ থেকে ইসলামপুর মিলনপল্লী গীতা ভবনে অনুষ্ঠিত হলো যোগদান সংবর্ধনা সভা। বেশ কিছু সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলী হোসেন রাজ্য সভাপতি সংখ্যালঘু মোর্চা, আইয়াজ মোহাম্মদ শরীফ উত্তর দিনাজপুর জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চা, কোষাধ্যক্ষ মোহর আলী, নুরি আনসারি শিলিগুড়ি মোর্চা সভাপতি, চন্দন শেঠ টাউন সহ সভাপতি রাহুল মণ্ডল সহ বিভিন্ন নেতা কর্মীরা। রাজ্য সভাপতি এই অনুষ্ঠানে বলেন, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজ 22 সেপ্টেম্বর আজকের ইসলামপুরে সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির ডাকে আমরা একটি সংবর্ধনা সভা এবং যোগদান সভার আয়োজন করেছি। আমি এসেছি কলকাতা থেকে নর্থ বেঙ্গলের 5 দিনের সফর। 18 তারিখ কুচবিহার, 19 তারিখ আলিপুরদুয়ার, 20 তারিখ জলপাইগুড়ি, 21 তারিখ শিলিগুড়ি এবং আজকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কার্যক্রম। এখানে 50 জন, সব জেলাতেই শত শত তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করছে। যারা যোগদান করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই মাত্র বলার, সংখ্যালঘু ভাইরা তাদের উন্নয়ন হয়নি, তারা পিছিয়ে পড়েছিল এত বছর ধরে। তারা চায় উন্নতি, তারা চায় স্বাধীনতা, তারা চায় অধিকার, তারা চায় নিজেদের মধ্যে কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি এই কথাতেই বিশ্বাসী। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। তৃণমূল সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখালো তৃণমূল। মঙ্গলবার সকাল 8টা নাগাদ বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের দুর্লভপুর মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। এই পথ অবরোধের জেরে জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি, যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তৃণমূলের অভিযোগ, কৃষি বিলের বিরোধিতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জেরে তৃণমূলের দুই সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বাঁকুড়া জেলা বিজেপির সহ সভাপতি স্বপন মুখার্জি। তিনি বলেন, কৃষকদের নিয়ে তৃণমূলের মায়া কান্নার কোনো প্রয়োজন নেই, কারণ সারা ভারতবর্ষের কৃষকদের এই করোনা মহামারীতে প্রত্যেক জায়গায় কৃষকেরা 2000 টাকা করে মাসে পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের হাতে সেই টাকা পৌঁছতে দেয়নি শাসক দল তৃণমূল। কৃষক বিপক্ষে বিল পাস হয়েছে গতকাল সংসদে, সেই কৃষক বিল বিপক্ষে পাস করার প্রতিবাদ করায় তৃণমূলের 2 জন সাংসদ ও অন্যান্য 6 জন সাংসদকে সাসপেন্ড করার ফলে আজ আমরা দুর্লভপুর মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ সভা করলাম। আগামী দিনে
যদি কৃষকের ন্যায্য বিল যদি না পাস হয় তা আমরা আরও আন্দোলনে নামতে বাধ্য হব। কৃষকদের স্বার্থে তারা ন্যায্য দ্রব্যের দাম পাচ্ছে না, কৃষকদের ফ্যাসিলিটি পাচ্ছে না, তার ফলে কৃষকরা বঞ্চিত হচ্ছে, তার ফলে আমাদের এই আন্দোলন। আগামী দিনে এই কেন্দ্র সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তা কেন বিভিন্ন জায়গা আমরা ব্লকআউট করে দেব। কোনো মতেই দাঙ্গাবাজ সরকারের এই দুর্নীতি আমরা মানব না। করোনা প্যাকেজের আওতায় বাংলার চাষিরা 30,000 কোটি টাকা কেন পেল না? এর উত্তর মমতা ব্যানার্জি দেখ, তৃণমূল সরকার দেখ। কারণ বাংলায় নাটক করব আর কেন্দ্রের যে সমস্ত প্যাকেজ আসবে বাংলার কৃষকদের বঞ্চিত করব, এটা চলতে পারে না। নরেন্দ্র মোদী সরকার কৃষকদের সঙ্গে আছে, এটা বাংলার কৃষকরাও জানে। আর তৃণমূল কংগ্রেস যে জায়গায় তোলা নেই, আবার আজকে শুনলাম যে উনি চিঠি পাঠিয়েছেন যে কেন্দ্রের যে কৃষকদের টাকা সেটা মুখ্যমন্ত্রীর ফান্ডে দেওয়া হোক। ওইভাবে দেওয়া হবে না। কৃষকরা যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পায়, মমতা ব্যানার্জির ক্ষতি কী? তার ছেলেরা কাটমানি খেতে পারবে না, তার জন্যেই এই নাটক। ভয়াবহ গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়া অসহায় পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙনে ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার শামশেরগঞ্জের ধানঘড়া, ধূসরিপাড়া, হিরানন্দপুর এবং শিবপুর এলাকার সেই অসহায়দের 627 জনের নামের লিস্ট করলেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। আপনারা জানেন যে নিমতিতা অঞ্চল এবং প্রতাপগঞ্জ অঞ্চলের ধানঘড়া, হিরানন্দপুর, নতুন শিবপুর, ধূসরিপাড়া এই এলাকায় বেশ কিছুদিন ধরেই ভাঙন চলছে। বহু মানুষ ঘর ছাড়া। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খোঁজ নিয়েছিলেন এখানকার ভাঙনের। আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার ভাঙন কবলিত এলাকার প্রায় 627টা পরিবারকে তারা যাতে আগামী দিনে নতুন করে বাড়িঘর তৈরি করে অন্তত তারা কোনো রকমভাবে বসবাস করতে পারে, মাথার উপরে একটা ছাদ হয়, সেই কারণে তিনি আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আমরা সেই কারণেই আজকে এখানে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা তালিকাটা তৈরি করছি এবং আমরা যাতে সঠিক তালিকা হয়, আমাদের ব্লক প্রশাসন সেই তালিকা তৈরি করেছে, আমরা সেইভাবে সেটাকে সঠিক করার জন্য আমরা এখানে সমস্ত মানুষকে আমরা জানালাম যে এই তালিকা তৈরি হয়েছে। যদি কোনো পরিবার ছুট পড়ে থাকে, যদি তার নাম না থাকে, তাহলে আমরা সেটাকে লিপিবদ্ধ করছি। হুগলি থেকে কৌশিক কোলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে, তাদের সাহায্য করতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনার সামান্য অর্থই একটু একটু করে আমরা তুলে দেব তাদের হাতে। আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন HDFC ব্যাংক লিমিটেড, 45 লেন সরণি, কলকাতা 7,13,, অ্যাকাউন্ট নম্বর 50200030907180। RTGS নিফট IFSC কোড হল HDFC 0002788। যোগাযোগের নম্বর 8443804431 অথবা 9123866617। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে।
থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন, তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। যখন মানুষের প্রয়োজন হয়েছে, পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার আউশগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করল ঘুষকরা পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডলকে তার স্ত্রীর চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলাম। এরপর দীর্ঘদিন হলেও তিনি টাকা ফেরত দেননি। বারবার টাকা চেয়েছেন, পাননি। এই টাকা ফেরত চাওয়াতেই তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিত্যানন্দ চট্টোপাধ্যায় নিজের মোবাইল থেকে অনুব্রত বাবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এমনকি টাকা না দিলে গুলি করে খুনের হুমকি দেন। এরপর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের মোবাইলে সেই ভয়েস রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনার পরই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আজ পাণ্ডবেশ্বর IFTU এর পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষি বিরোধী বিল, জনবিরোধী নীতি। নকশাল নেতা কীর্তন কোটাল বলেন, কেন্দ্রীয় সরকার জনসাধারণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার একের পর এক এই লকডাউনের নামে দেশের সম্পদকে, দেশের কলিয়ারি থেকে শুরু করে বিভিন্ন ভারী শিল্প থেকে শুরু করে একের পর এক শিল্পকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। যেমন আজ বিগত 3 দিন আগে যেভাবে বিনা শুধুমাত্র যে কৃষি বিল বিরোধী শূন্য অধিবেশনে রাজ্যসভায় কৃষি বিল পাস করলো এবং এই কৃষক মারা নীতির বিরুদ্ধে, শ্রমিক মারা নীতির বিরুদ্ধে যে সমস্ত শ্রম কোড চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং শ্রম আইনকে সংশোধন করা হচ্ছে। পাণ্ডবেশ্বর থেকে সুভাষ ঘড়ুইয়ের রিপোর্ট। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের উপস্থিতিতে বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলার বর্ষিয়ান নেতা তথা জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত সম্পাদক মণ্ডলীর সদস্য উৎপল কান্তি দেব ও পঞ্চায়েত সদস্য অনুপম দেব। কোচবিহার থেকে সুখেন্দুর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পুলিশকে চালু করবো, পুলিশকে দিয়ে জুতো পেটা করবো, পুলিশকে দিয়ে পায়ের জুতো চালাবো, আর এইরকম মন্ত্রীকে ধলাই বিদায় করে দেবো। এইসব রক্ষা কী করতে এসছে, কেন এসছে, কী দরকার, এসে তাদের বক্তব্য নেই। ঢুমকু ঢুমকু দিচ্ছে, হোটেলে খাচ্ছে, টাকা হপ্তা দিয়ে পরদিন চলে আসছে। আপনি বলছেন সায়ন্তন বসু এরা ভাগা দিতে আসবে? সায়ন্তন বসু অনেকটাতেই আসে, তারা ভাগা দিতেই আসে, আজকে দিতে আসে, আর লম্বা লম্বা কথা বলতে আসে, তাদের কথা কিছু বলে না। রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার এক যুবক বাড়ির বাজার নিয়ে বাড়ি আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে 19 বছরের রাজা মোহাম্মদ। ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার গ্রামের পকেট রুটে। ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।
দোরগোড়ায় উৎসব, শারদীয়া দীপাবলির পরে শীতকাল, বছর শেষে ক্রিসমাস, নিউ ইয়ার ইভ, কিছুদিনের মধ্যেই গোটা দেশ ঢুকবে উৎসবের মরশুমে। এই সময় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে বজায় রাখতে পই পই করে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের সদস্য স্বাস্থ্য চিকিৎসক বিনোদ পাল বলেন, আগামী 2-3 মাস খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে প্রয়োজনীয় সতর্কতা রাখতে হবে, মাস্ক পরা মাস্ট, মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। তিনি আরও বলেন, গ্রীষ্ম থেকে শীতের মরশুমে ঢোকার সময় শ্বাসকষ্টের সমস্যা বাড়ে, তাই বাড়তি সতর্কতা নিতে হবে। সরকারের তরফে বলা হয়েছে, আগামী মাসে অর্থাৎ অক্টোবরে দৈনিক সংক্রমণ আরও বাড়তে পারে, তাই শিশু বৃদ্ধদের সতর্ক হতে হবে। পাশাপাশি এবারে পুজোর ফ্যাশনে বিভিন্ন রঙের দুর্গা মাস্ক তৈরির কাজ চলছে জোর কদমে। চিত্রশিল্পীদের তুলির টানে এই মাস্কে ফুটে উঠছে দুর্গা মায়ের রূপ, যা এবার তরুণ তরুণী থেকে শুরু করে প্রতি বয়সের মানুষেরই মন কাড়বে, এমনটাই মনে করছেন সকলে। সিপাহী বিদ্রোহের সেনায় ব্যবহৃত খড়গ থাকত দেবী দুর্গার হাতে। এমনই এক দুর্গাপুজো যা বহু বছরের বিদ্রোহের ইতিহাস, স্মৃতিপট নিয়ে আজও দাঁড়িয়ে রায়গঞ্জ শহরের নিশীথ সরণির রায়চৌধুরী বাড়ির পুজোয়। এই পুজো শুরু হয় 1857-তে ঘনশ্যাম কুণ্ডুর হাত ধরে। অধুনা বাংলাদেশের হরিপুরে এই পুজোর প্রচলন হয়। তৎকালীন ব্রিটিশ শাসনের বাংলার বড়লাট ঘনশ্যাম কুণ্ডুকে রায়চৌধুরী উপাধি দেওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরী বাড়ির পুজো বলে নামাঙ্কিত। রায়চৌধুরী পরিবারের বর্তমান বংশধর শিবশঙ্কর রায়চৌধুরী জানান, খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়। এক চালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে পুজোয় হয়। নবমীর রাতে আগে বলি দেয়া হতো, কিন্তু আজ বলির প্রথা তুলে দেওয়া হয়েছে। তবে বিন্দল এলাকায় ভৈরবীর মন্দিরে আজও পরিবারের পক্ষ থেকে বলি হয়। সব দুর্গা মণ্ডপে গণেশের পাশে কলা বউয়ের অবস্থান হলেও রায়চৌধুরী পরিবারের দুর্গা মণ্ডপে কার্তিকের পাশে রাখা হয় কলা বউকে। এছাড়াও এই পুজোয় ভোগে লবণ ও হলুদের ব্যবহার চলে না। পাশাপাশি থাকে সামাজিক দূরত্ব এবং মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার এই বছরের জন্য। তাই বাড়ির পুজোয় এমনটাই হবে, জানিয়েছেন রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরী পরিবারের বর্তমান বংশধর শিবশঙ্কর রায়চৌধুরী। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর রায়চৌধুরী। আমাদের বাড়ির পুজো অনেক পুরনো, প্রায় 200 বছরের ওপরে এই পুজো। সেই সময় বাংলাদেশে আমাদের এই পুজো হতো। হরিপুর ডিস্ট্রিক্টে আমাদের জমিদারি ছিল, কিন্তু দেশ ভাগের পরে তারপরে আমরা এখানে চলে আসি এবং তারপর থেকে কন্টিনিউ পুজো হয়। কোনো বছর পুজো বাদ যায়নি। নিয়ম নীতি প্রথা মেনে ভক্তির সঙ্গে সবার সহযোগিতা নিয়ে এই পুজো হয়। আমাদের এই পুজো একটা বিরাট আনন্দের ব্যাপার, বিরাট। আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা বাইরে থাকে, সারা বছর আমরা ওয়েট করে থাকি যে কবে পুজো আসবে আর তারা কবে আমাদের বাড়িতে এই মায়ের পুজোতে আসবে। এবং সমস্ত পাড়া প্রতিবেশী, সমস্ত বাইরের আত্মীয় স্বজন, রায়গঞ্জবাসী সবাইকে নিয়ে এই পুজো আমরা অধীর আগ্রহে থাকি। এই পুজো কবে আসবে এবং সারা বছর আমরা ওয়েট করি এবং পরিকল্পনা করি যে আগামী পুজোতে কি করব, কিভাবে কি হবে। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। উত্তরবঙ্গের বৃষ্টি আরও ভোগান্তি বাড়াবে মানুষের। বৃষ্টি কমবে তো না, উল্টে আরও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের, যা হতে পারে আগামী 2 দিন। প্রবল বর্ষণের জেরে দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ে ধসের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাসে বলা আছে, মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশে আবহাওয়া পরিমণ্ডলে একটি গভীর নিম্নচাপ রেখা সৃষ্টি হয়েছে। সেখানে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলকণাপূর্ণ বাতাস, তাই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। ব্যতিক্রম কলকাতা হাওড়া। 3 দিন ধরে যে বৃষ্টির সম্ভাবনা ছিল আদতে তা হয়নি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপের জেরে 20 থেকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল। গত দিনে এই সমস্ত জেলায় কিছুই হয়নি, শুধুই ছিল মেঘলা আকাশ। বুধবার অনেকটা বৃষ্টি হয়েছে, নেমেছে পারদ, কিছুটা কমে অস্বস্তিজনক পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই ভালো। বুধবার ভোর থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আগামী 48 ঘন্টায় 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।